এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topovan Health Private Limited, Life Care Hospital. নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি নীলাঞ্জনা শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যা 7টা মানেই দিনের বাছাই করা খবর নিয়ে বিশ্লেষণ। আমার সঙ্গে থাকে আমাদের জেলা প্রতিনিধি, আর আমার সঙ্গে আজকে আছেন আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি। নমস্কার বিপ্লব দা, এক্সপ্রেস নিউজে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নেব আজকে কি কি গুরুত্বপূর্ণ খবর আছে। ঝাড়গ্রামে হাতি আক্রমণে মৃত্যু বৃদ্ধার, কাটোয়ার ফেরিঘাটে দুর্ঘটনা, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা জি প্লটে বাঘ, সোশ্যাল মিডিয়া লাইভে এসে আত্মঘাতী মালদাহের যুবক। এবার আসি মূল খবরে। হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধাকে ছুঁড়ে তুলে আছড়ে দাঁতাল। মঙ্গলবার ভোরে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কুলকুটি গ্রামের ঘটে মর্মান্তিক এই ঘটনা। আতঙ্কে দিন যাপন এলাকাবাসীদের। বিপ্লব দা, আপনি এই সম্পর্কে কি বলবেন? না, আমরা প্রথমে কথা হচ্ছে যে দেখো আজকে যেটা হয়েছে, এতদিন আমরা ঝাড়গ্রামে দেখে এসেছি হাতির উৎপাত, একদল হাতির তাণ্ডব, কখনো ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছে, কখনো ফসলের ক্ষতি করছে, বারবার যেটা দেখা গেছে। এবং হাতি নিয়ে কিন্তু ঝাড়গ্রামে একাধিকবার মানে নানা রকম সমস্যা জর্জরিত এই হাতির তাণ্ডবে। বিগত দিনে যদি দেখা যায় তাহলে হাতি সবচেয়ে বেশি নাজেহাল করেছে ঝাড়গ্রামের মানুষকে। আর এই নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে অর্থাৎ বন দপ্তরের সঙ্গে কিন্তু বারবার সংঘাতে গেছে এলাকার মানুষ। কারণ বন দপ্তর বারবার হাতি তাড়াতে গিয়ে তাদের সোনার ফসল, যেই ফসলের উপর তাদের নির্ভরশীল, তাদের জীবন জীবিকা বেঁচে থাকা, সেটা কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং দুঃখজনক। যেটা হচ্ছে যে হাতি ছুঁড়ে তুলে আছড়ে মেরে ফেললো একজনকে। আমার মনে হয় আজকে আমরা প্রথমে যদি সেই প্রতিবেদনটা দেখি, কিছুটা হলেও দর্শক বুঝতে পারবে। ফের ঝাড়গ্রামে হাতির হানা, হাতির আক্রমণে মৃত্যু হলো এক বৃদ্ধার। বছর 70-এর মৃত ওই বৃদ্ধার নাম জয়া আরি। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কুলটিকড়ি গ্রামের ঘটনা। জানা যায় মঙ্গলবার ভোরে গ্রামে ঢুকে পড়ে দুটি দাঁতাল হাতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সেই সময় বাড়ির আঙিনায় থাকা ওই বৃদ্ধারা হাতির সামনে পড়ে যান। একটি হাতি তখন তাকে ছুঁড়ে তুলে আছড়ে ফেলে মাটিতে, এরপর পা দিয়ে থেতলে দেয়। সাকরাইল থানার পুলিশ জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভাঙড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আমার শাশুড়ি বাইরে বাড়ি ছিল, তখন হাতি মেরেছে। কিভাবে মেরেছে? এই কাছড়ে মেরেছে হাতি। কটা হাতি ছিল? দুটা ছিল। এটা কোন জায়গাটা? এই বাইরে, বাড়ির বাইরে? বাইরের বাইরে। আচ্ছা, আসছিল, ওটা পুলিশ নিয়ে গেছে। খবর নিয়ে দেখলাম যে হাতি মেরেছে, দুটো হাতি ছিল। আর ওরা যেভাবে মেরেছে মানে বেলচাই করে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, আজকে সকালের ঘটনা। এটা কোন এলাকা? এটা হচ্ছে বালিগড়িয়া, কুলটিগিরি গ্রামের বালিগড়িয়া, আচ্ছা, সাঁকরেল ব্লক দিয়ে এটা লধাপাড়া। এটা যে মারা গেছে সে লধা মহিলা। প্রাতঃ ভ্রমণে বেরোনো স্থানীয়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বন দপ্তর সূত্রে জানা যায় হাতি দুটি বর্তমানে পার্শ্ববর্তী দুর্গাহুড়ি জঙ্গলে অবস্থান করছে। তারা আরও জানান
কেশিয়ারি ব্লকের কুলবনি এলাকায় থাকা একটি বড় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুটি হাতি কুলটিকড়ি এলাকায় ঢুকে পড়ে। গোটা গ্রাম জুড়ে এখন চরম আতঙ্কের পরিবেশ। রাত দিন পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, বন দপ্তরও তাদের কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ঝাড়গ্রাম। এই বিষয়ে আপনি কি বলবেন বিপ্লব দা? দেখো, আমরা তো জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, তবে তোমাকে বলে রাখি আজকে যে খবরটা হয়েছে ওটা তো মর্মান্তিক। এর আগেও হাতির মৃত্যু আমরা অন্য স্টেটের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এইভাবে বাংলায় হাতি তুলে একজন বৃদ্ধাকে আছড়ে মারছে যেটা শোনা যাচ্ছে। দেখো, যখনই হাতির দল আসে তখন না 10 থেকে 15 জনের একটা দল থাকে, ওদের একটা গ্রুপ থাকে। এই গ্রুপ দল বেঁধে ওরা অ্যাকচুয়ালি বারবার ওরা দল বেঁধেই যাতায়াত করে, কিন্তু এই দল থেকে বেরিয়ে গিয়েছিল যেটা অনুমান করছে বা স্থানীয় মানুষ যেটা মনে করছে যে হাতির দল থেকে বেরিয়ে গিয়েছিল এই দুটো। আর বেরিয়ে গিয়ে যখন এটা জনমানুষে চলে আসে তখন দেখো হাতি জঙ্গলের জীব, এ তো পোষ মানানো হাতি নয়। তো সুতরাং হাতি সে কে বৃদ্ধ কে বাচ্চা ওসব বোঝেনি। তবে এইখানে যে ঘটনাটা ঘটেছে, একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এই দুঃখজনক ঘটনা, তবে আমি এটাও বলবো যে প্রশাসনের কোনো গাফিলতি তাই নেই বলবো না, অন্তত এই জায়গায় প্রশাসনের একটু সতর্ক হওয়া উচিত ছিল হাতির গতিবিধির উপর। হাতি যেহেতু ঝাড়গ্রাম, দেখো কি সেই ছবি আমরা প্রত্যক্ষ করছি, যেভাবে তাকে আছড়ে মেরেছে, প্রত্যক্ষ গ্রামবাসীরা দেখছে সেই ছবি। তবে এটাও তো ঠিক নীলাঞ্জনা যে এই হাতির দলকে দেখাশোনার দায়িত্বে, মানে বন্য প্রাণীদের দেখাশোনার দায়িত্বে, বিশেষ করে ঝাড়গ্রামের হাতির উপদ্রব থেকে মানুষকে বাঁচাবে বা হাতিকে মানুষ থেকে বাঁচাতে বন্যকর্মীদের একটা অংশ এখানে কাজ করে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো যে বন্যকর্মীদের এখানে দেখাই গেল না। কারণ এই দুর্ঘটনা ঘটতো না যদি বন্যকর্মীরা প্রথম থেকেই একটু সজাগ থাকতো। একটা দল থেকে দুটো হাতি বেরিয়ে গেছে, তারা ইসেতে ঢুকে পড়ছে, সেইটা তো যথেষ্ট বিপজ্জনক ব্যাপার। কিন্তু সেইখানে অমানবিক আমি দেখলাম যে, তোমার মনে হয় না কোথাও যে এখানে যারা দায়িত্বে আছে তাদের একটু সচেতন হওয়ার উদ্দেশ্য উপযুক্ত দরকার ছিল? তাদের তো দায়িত্ব যে এই হাতিগুলোকে, কারণ তারা জানে যে ঝাড়গ্রামে হাতির উপদ্রব এখন না, সেই দুর্গাপুজোর আগে থেকে হাতির উপদ্রব চলছে। সেই সময় তারা তো একটু সচেতন হতে পারতো। তুমি কি মনে করছো? আমি তো ওইটাই বলবো যে হাতি আসছে, গ্রামে ঢুকে পড়ছে, তো সেটা একটা কোনো একটা আজ তুমি বেশ কয়েকদিন ধরে কপি লিখছো, খবর করছো, সেখানে তুমি দেখেছো ঝাড়গ্রাম বারবার বারবার হাতি হাতি আক্রান্ত হচ্ছে। কখনো ফসল নষ্ট করে ফেলছে, রাতের বেলা কোথায় বসত বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। এইখানে মানুষের যে জনজীবন কতটা ক্ষতির মধ্যে পড়ছে। ক্ষতির মধ্যে পড়ছে মানে প্রচন্ড ক্ষতি হচ্ছে। আজকে তো একজন মারাই গেছেন, আজ আপনি তো একজন দেখতেই মারা গেছে। পাচ্ছেন। আমরা একদম সত্যি কথা বলতে আজকে যে দৃশ্য আমরা দেখলাম, যে দৃশ্য আমরা প্রত্যক্ষ করলাম, সেই দৃশ্যে একদম পরিষ্কার দেখা গেল যে গ্রামের মানুষ পর্যন্ত কিন্তু তটস্থ এবং ভীত হয়ে পড়েছে। আমরা যদি আবার প্রথম থেকে খবরটা আরেকবার দর্শকদের অনুসারে খবরটা একটু দেখাবার চেষ্টা করি, তাহলে একটু যেটা হচ্ছে যে আজকে যেটা হলো, যে ঘটনাটা হলো, আমরা চাইবো যে দর্শকরা আবার এই খবরটা দেখুক। কারণ আজকের এই খবর বাংলায় এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি, এবার একাধিকবার বাংলায় হাতির হানা হয়েছে, বিশেষ করে ঝাড়গ্রামে হাতির উপদ্রব ছিল। এই উপদ্রবের ফলে ঝাড়গ্রামের মানুষের জনজীবনের উপর দারুণভাবে প্রভাব পড়েছে, ফসল নষ্ট হয়েছে, কখনো এই হাতি তাড়াতে গিয়ে তারা দিশাহারা হয়ে গেছে। চলুন একবার আজকের ঘটনা আরেকবার ছবিটা দেখি। ফের ঝাড়গ্রামে হাতির হানা, হাতির আক্রমণে মৃত্যু হলো এক বৃদ্ধার। বছর 70-এর মৃত ওই বৃদ্ধার নাম জয়া আড়ি। ঝাড়গ্রামের শাকটাইল ব্লকের কুলটিকড়ি গ্রামের ঘটনা। জানা যায় মঙ্গলবার ভোরে গ্রামে ঢুকে পড়ে দুটি দাঁতাল হাতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সেই সময় বাড়ির আঙিনায় থাকা ওই বৃদ্ধারা হাতির সামনে পড়ে যান। একটি হাতি তখন তাকে শুঁড়ে তুলে আছড়ে ফেলে মাটিতে, এরপর পা দিয়ে থেতলে দেয়। শাকটাইল থানার পুলিশ জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভাঙড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আমার শাশুড়ি বাইরে বাড়ি ছিল, তখন হাতি মেরেছে। কিভাবে মেরেছে? এই কাছড়ে মেরেছে হাতি। কটা হাতি ছিল? দুটা ছিল। এটা কোন জায়গাটা? এই বাইরে, বাড়ির বাইরে? বাইরের বাইরে। আচ্ছা, আসছিল, ওটা পুলিশ নিয়ে গেছে। খবর নিয়ে দেখলাম যে হাতি মেরেছে, দুটো হাতি ছিল। আর
ওরা যেভাবে মেরেছে মানে বেলচাই করে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, আজকেরই সকালের ঘটনা। এটা কোন এলাকা? এটা হচ্ছে বালিগেড়িয়া, কুলটিগিরি গ্রামের বালিগেড়িয়া, আচ্ছা, সাঁকরেল ব্লক। দিয়ে আমরা এটা লধাপাড়া। এটা যে মারা গেছে সে লধা মহিলা। প্রাতঃ ভ্রমণে বেরোনো স্থানীয়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বন দপ্তর সূত্রে জানা যায়, হাতি দুটি বর্তমানে পার্শ্ববর্তী দুর্গাহুড়ি জঙ্গলে অবস্থান করছে। তারা আরও জানান, কেশিয়াড়ি ব্লকের কুলবনি এলাকায় থাকা একটি বড় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুটি হাতি কুলটিকড়ি এলাকায় ঢুকে পড়ে। গোটা গ্রাম জুড়ে এখন চরম আতঙ্কের পরিবেশ। রাত দিন পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, বন দপ্তরও তাদের কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ঝাড়গ্রাম। দেখো, একটা বড় অঞ্চলের মানুষ যদি দেখো নীলাঞ্জনা, বড় অঞ্চলের মানুষ এখানে গরিব, নিতান্ত গরিব মানুষ, এবং গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চল, বেশিরভাগ মাটির বাড়ি। আর এইখানের যে মানুষগুলো যারা আছে আর কি, এই মানুষগুলো কিন্তু কিসের জন্য আক্রান্ত হচ্ছে? এই হাতির জন্য। এর আগের বার আমরা যে দৃশ্য দেখেছিলাম, যে দৃশ্য দেখার পর সত্যি আমরা শঙ্কিত হতে, কতগুলো হাতি ঢুকে পড়লো একটা জমির উপর। রাত বিরতে একটা হাতির দল ঢুকে পড়লো। সেই হাতির দলকে তাড়াতে গিয়ে বন দপ্তরের কর্মীরা আক্রান্ত হলো। কিন্তু কি হলো? সংঘাত, স্থানীয় মানুষ আর বন দপ্তরের মধ্যে সংঘাত তৈরি হলো। স্থানীয় মানুষের অভিযোগ ছিল কি? স্থানীয় মানুষের অভিযোগ ছিল সেইভাবে দেখছে না, বন দপ্তর কর্মীরা সক্রিয় নয়, যার জন্য এই দুর্ঘটনা বারবার ঘটছে। আজকের ক্ষেত্রে যেটা হলো সেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ আমি বলবো যে তারা তো একটা সরকারি পয়সা পায়, তাদের তো উচিত ছিল আজকে এই জায়গায় বন দপ্তরের কর্মীদের যখন দুটো হাতির দল, একটা হাতির দল যাচ্ছে, তার উপর তো নজরদারি থাকবে। আমি, আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্কর রয়েছে ঝাড়গ্রাম থেকে, আমি একটু শঙ্করের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শঙ্কর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক। আমরা সেই কয়েক মাস ধরে দেখছি ঝাড়গ্রামের হাতির তাণ্ডব। তোমার মনে হচ্ছে না যে কোথাও যেন মানে ঢিলে ঢালা বনকর্মীদের সেইভাবে কি অ্যাকচুয়ালি সার্বিক রিপোর্টটা কি, তারপর তোমার সঙ্গে জানতে চাইবো। একদমই বিপ্লবদা, দেখো অব্যাহত রয়েছে বিগত বেশ কয়েক মাস ধরেও, কিন্তু আজ ভোরবেলার যে ঘটনা তোমাকে বলি, হাতিরহালায় যে সাকরাইলের কুলটিকুড়ি যে এলাকা, সেই এলাকায় কিন্তু এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরবেলায় তাকে কিন্তু হাতি তুলে আলমারার উপর পা দিয়ে থেতলে দেয় রীতিমতো। কাছ থেকে আমরা একটু কোনোভাবে তোমার টাওয়ারটা একটু তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। যে ঘটনা ঘটেছিল সেই গ্রাউন্ড জিরোতে বেশ কিছুটা দূরেই রয়েছে, কারণ এখনো হাতি সামনাসামনি রয়েছে। বন দপ্তরের আধিকারিকরা সেই হাতি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ দুপুরের পর থেকে সেই দুটি হাতি গতকাল রাত্রে যাদেরকে দেখা গেছিল, এখনো পর্যন্ত দুপুর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি দিনের বেলায় যে তুলসী বনি এলাকা রয়েছে সেখানে ঘুরে থাকতে। তার জন্য বন দপ্তর এখনো কিন্তু সজাগ রয়েছে। একটু তুমি যদি শঙ্কর, তুমি যেখানে রয়েছে সেখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে, যদি তোমার নেটওয়ার্কের জন্য কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। একদমই, দেখো কোনো কারণে তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুমি নেটওয়ার্ক একদম, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব, কারণ কোথাও একটি সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধাকে সুরে তুলে আছাড় দাতালের, ভালো করে শুনবেন, দাতাল হাতির। মঙ্গলবার ভোরে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের সাকরাইল এই ঘটনাটা, মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। আমি আবার আমাদের যিনি আছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এই ঘটনার পরে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হ্যাঁ শঙ্কর, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি বিপ্লব। আসলে কোথাও গিয়ে তোমার সিগন্যালটা একটু ব্রেক করছিল, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, কি হয়েছিল একটু যদি বলো আবার। একদমই, দেখো সাকরাইল ব্লকের কুলটিকড়ি এলাকার যে বালিগেড়িয়া লোধাপাড়া এলাকা রয়েছে
সেই পাড়ায় কিন্তু এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জয়া আড়ি, যার বয়স কিন্তু আনুমানিক 70 বছর, এদিন ভোরবেলা কিন্তু বাড়ির উঠোনে তিনি বেরিয়ে বসেছিলেন। হঠাৎ কিন্তু দুটি হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি, হঠাৎ কিন্তু হামলার মুখে দৌড়ে পালাতে না পেরে জয়া আড়ি হাতির সামনে পড়ে যান। সেই সময় কিন্তু হাতিগুলোর একটি প্রথমে ছুঁড়ে তুলে আছাড় মারে, তারপর কিন্তু পা দিয়ে পিছে মারে। ঘটনাস্থলে কিন্তু বৃদ্ধার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর আতঙ্কে চারিদিকে ছোটাছুটি শুরু হয়। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ পর ওই হাতি দুটি কুলটিকরি বাজারের দিকে চলে যায়, সেখানেও কিন্তু তাণ্ডব চালায়। পথের ধারে হাঁটতে বেরোনো আরো এক ব্যক্তি অল্পের জন্য সেখানে রক্ষা পান। আর বন দপ্তর পরে যেটা জানিয়েছে যে এই যে দুই হাতি কিন্তু বর্তমানে যে পার্শ্ববর্তী দুর্গাহুড়ি জঙ্গল রয়েছে সেখানে অবস্থান করেছে। তারপর রীতিমতোই মৃতদেহ কিন্তু উদ্ধার করে সাকরাইল থানার পুলিশ প্রথমে ভাগাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, পরে কিন্তু ময়নাতদন্তের জন্য তাকে ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয়। এই জয়া আড়ির পরিবার কিন্তু রীতিমতো শকে ভেঙে পড়েছে বিপ্লব। তার পরিবার যেটা দাবি করছেন যে সরকারি ক্ষতিপূরণ এবং পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে। বন দপ্তর যেটা প্রাথমিক অনুমান যে এই যে হাতিগুলো বারবার সাকরাইলে ঢুকে যাচ্ছে, কি বেশ কিছুদিন আগে কেশিয়াড়ি ব্লকের যে কুলবনি এলাকা সেখানেও কিন্তু বড় হাতির একটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই হাতিগুলো এলাকায় প্রবেশ করছে, যার জন্য কিন্তু গ্রাম জুড়ে একটা চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত দিন কিন্তু পাহারা দিচ্ছেন স্থানীয় মানুষজন। কিন্তু এই যে ঘটনা, কিন্তু এই ঘটনার ফলে উঠে হলো জঙ্গলমহল সংলগ্ন যে গ্রামগুলি সেগুলো হাতির উপদ্রবের দীর্ঘদিনের সমস্যা ও মানুষের কিন্তু অরক্ষিত জীবনযাপনের একটা ছবি উঠে আসছে বলে কিন্তু ঘটনার পর থেকে তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, আমার খুব জানতে ইচ্ছা করছে যে যেখানে একটা হাতির দল রয়েছে সেখানে নিশ্চয়ই তার উপর নজরদারি বন দপ্তরের ছিল। কি করে বন দপ্তরের নজরদারি এড়িয়ে দুটো হাতির দল যখন জনমানসে চলে আসে সেখানে তো একটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। একদমই। দেখো, প্রথমত আমি তোমাকে বলে রাখি, বন দপ্তরে কিন্তু আগে থেকে সজাগ থাকা উচিত ছিল, কারণ দেখা যাচ্ছিল যে সাকরাইলের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরে হাতি কিন্তু এই দুর্ঘটনাটা ঘটা নিয়ে একটি অসংখ্য ধন্যবাদ তোমাকে শঙ্কর, তোমার নেটওয়ার্ক যেখানে ডিস্টার্ব করছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যেটা হচ্ছে দেখো নীলাঞ্জনা, একটা খবর উঠে আসলো যেটা হচ্ছে যে সেটা স্বীকার করছে আমাদের প্রতিনিধি, বলছে যে হ্যাঁ বন দপ্তরের কোথাও গাফিলতি ছিল। বন দপ্তরের গাফিলতি না থাকলে হাতি দুটো যখন দলছুট হয়ে বেরিয়ে আসতো তখনই তাদের সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এবং মানুষকে সাবধান করার একটা বড় জায়গা ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস তোমাকে যেটা হতে হবে, যেটা এই ঘটনায় আতঙ্কিত, এরপরও বাজারে গিয়ে তাণ্ডব চালিয়েছে দুটো হাতি, যেটা বলছি মানে একদম যেটা আমাদের প্রতিনিধি বলছে। তারপরে তুমি দেখো যে আজকে যে ঘটনা ঘটলো এতে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষ, তুমি যদি দেখো একটা আতঙ্ক গ্রাস করছে, সে দিন হোক আর রাত হোক। কিন্তু আমার কথা হচ্ছে এই আতঙ্কের পর যেটা গ্রামবাসীরা দাবি, যাদের পরিবারের একজন মানুষ চলে গেল তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে এই মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে এবং একজনের চাকরি দিতে হবে। আমাকে একটা সত্যি কথা বলো তো, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয়, তার পরিমাপ করা যায় একটা মানুষের? আমার মনে হয় এই মুহূর্তে যেটা দরকার, একটা মানুষের মৃত্যু হয়েছে, তার পরিবারের জীবন জীবিকা কিভাবে চলবে বা তার উপরে যদি সংসারের প্রতিপালনের ভার থাকতো তাহলে সরকারের একটা দায়। হ্যাঁ, ক্ষতিপূরণ যেটা বলেছে অবশ্যই সেই ক্ষতিপূরণের দাবিদার তারা, দাবি করতেই পারে, দাবি যে কেউ করতে পারে, কিন্তু ক্ষতিপূরণ, চাকরির দাবিতে ক্ষতিপূরণ, এটা যেন একটা মৃত্যু হলে এটা সরকারের দায় কোথায়? চলো আমরা পরবর্তী খবরে যাব, যেটা হচ্ছে তোমার কাটোয়ার খবর। কাটোয়ার ফেরিঘাটের দুর্ঘটনা। নৌকা থেকে নামতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেলেন এক রিক্সা চালক। পূর্ব বর্ধমানের কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটের ঘটনা। চলো আমরা দেখে নেই। তুমি কি বলছো এই সম্পর্কে একটু না, বলো। আমি একদম বলে নেই, যেটা হচ্ছে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে কাটোয়া ঘাটের। তোমার কি মনে হচ্ছে কিরকম ভাবে এটা হচ্ছে একটা রিক্সা চালক যখন তিনি নেমে ঘাট পাড়ে নেমে এই যে আমাদের নামার জায়গাটায় কোথাও একটা সমস্যা আছে। তুমি ভালো করে দেখবে যে পাটাতন দিয়ে নামতে হয়, মানে বিশেষ করে গ্রামাঞ্চলে যে আমাদের এই জায়গাগুলো আছে অনেকটাই ঘাট থেকে অনেকটা ডিস্টেন্স থাকে, সেইখানেই নামার জায়গায় কোথাও একটা নৌকো এবং যে আমাদের ভেসেল আছে এই দুটোর গ্যাপ তৈরি হয়েছে, এর মাঝে পড়ে গেলে সেখানেই তার কিন্তু মাঝিকে আর খুঁজে পাওয়া যায় না, সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে, মানে আমরা মনে করছি, কারণ তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের লোক কান্নায় ভেঙে পড়ে, একটা শোকের ছায়া নেমে আসে পুরোবার। আমরা এবার প্রথমে এক কাজ করি, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যদি কোনোভাবে আমরা শুনবো একবার কি বলছেন যে তার স্ত্রী আর কি বলছেন। কি হয়েছিল গো? সকালবেলায় চা ডিম খেয়ে একটু নিচে কর। দি বললে চান করবো, কাল থেকে গা ধুইনি। দি বললে আমি পানি গরম করা, আমাকে কি মাছ আনবো, বলে যেমন তাই আনবে। আমি আসি বাজার থেকে একজনে ডেকে নিয়ে এলো, আমি পেলাম না গো। আমার স্বামীকে গেলে এলো, ও পারে গেছে, দরকার ছিল রে। দিয়ে কি করে পড়লো? কি করে বললো আমি জানি না রে, আমাকে খবর দিতে বলছে গঙ্গায় পড়ে গেছে লোক থেকে। আমি বাচ্চা ঠকু দিয়েছে, ও হয় রে, আমি কি করে থাকবো। বাবু তো যা মামা মরেছে। আপনার কি নাম? একদম যে ছবিটা দেখলাম, তার পরিবার ভেঙে পড়েছে। তার সে যাওয়ার আগে বলে গেছিল যে আমরা বাজার করব, এই আনতে হবে, ওই আনতে হবে, সমস্ত পরিবারের কাছে এরকম তার দাবি ছিল। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এর পরে কিন্তু এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আছে তারা কিন্তু এখানে খোঁজখবর জলে নামে, এবং তারা খোঁজখবর করতে শুরু করে যে যদি খুঁজে পাওয়া যায়। কিন্তু খোঁজার চেষ্টা হয়নি তা না, তাদের খোঁজার চেষ্টা হয়েছে। আলটিমেটলি কিন্তু তাদের এখনও পর্যন্ত খোঁজ পাওয়া গেছে কি যায়নি সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে আমাদের প্রতিনিধির সঙ্গে যদি কথা বলতে পারি কোনোভাবে, তাহলে হয়তো বিষয়টা জানা যাবে। আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করবার। কারণ তোমায় আবারও বলে দিই দর্শকদের, কাটোয়া ফেরিঘাটের দুর্ঘটনা, নৌকা থেকে নামতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেলেন এক রিকশা চালক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শঙ্কু কর্মকার কাটোয়া থেকে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। হ্যালো শঙ্কু, শুনতে পাচ্ছ? একদম। আমি তোমার কাছে যেটা জানতে চাইছি যে এই যে এই খবরটা মূলত আপডেট তোমার কাছে কি আছে, মূলত পুরো খবরটা যদি একবার তুমি আমাদের বলো। হ্যাঁ দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে কাটোয়া বল্লপাড়া যে ফেরিঘাট, সেই নৌকা থেকে নাম থেকে পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে যায় এক 60 বছরের করিম শেখ, এবং তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করা গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আজ সন্ধ্যে পর্যন্ত এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিপ্লবদা, কি করে এই মানুষটি পড়ে গেল? তোমার কি মনে হচ্ছে এখানে ফেরিঘাটের ফেরি নিরাপত্তার কোথাও ত্রুটি রয়েছে? দেখো, একটা কথা বলাই যে নিরাপত্তার দিক থেকে কিন্তু প্রশাসনকে আরো সজাগ থাকা উচিত ছিল, কারণ এরকম ঘটনা প্রায়ই কাটোয়া শহরে ঘটছে। এর আগেও আমরা দেখেছি যে অন্যান্য যে ঘাটগুলি আছে সেখানেও কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেই থাকছে। প্রশাসন থেকে যদি আরো ভালোভাবে যদি এই জায়গাগুলোতে পরিদর্শন করে করা হয় বা আরো যদি সাবধানের কোনো নোটিশ টাঙানো হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। এটা কি সরকারি লিজ দেওয়া ঘাট না এমনি বেসরকারি কোনো ঘাট? হ্যাঁ দেখো, এটা তো সরকারি লিজ দেওয়া ঘাট। এই ঘাট থেকে কাটোয়া বল্লভপাড়া যে ফেরিঘাট থেকে কিন্তু মুর্শিদাবাদের দিকে নদিয়ার দিকে প্রচুর সংখ্যক মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিনই যাতায়াত করেন। এই ঘাট পারাপার করে তাদের কিন্তু কর্মস্থানেও যেতে হয়, এমনকি ওপার থেকে অনেক মানুষকেও কিন্তু কাটোয়া শহরের আসতে হয় চিকিৎসার কারণে, কাজের কারণে। এই ঘাটে কিন্তু আরো বেশি সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা করলে অনেকটাই উপকৃত হবে স্থানীয় বাসিন্দারা। তাহলে তোমার মনে হচ্ছে যে ঘাট থেকে সরকারের রেভিনিউ আসে, অর্থাৎ রাজস্ব আছে, সেই ঘাটের যারা পারাপার হচ্ছে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জায়গায় বা যারা এই ঘাট চালাচ্ছে তাদের আজকের এই ঘটনার পর তাদের ভূমিকা কি ছিল? হ্যাঁ দেখো, তাদের তরফ থেকে তো বারংবার বলা হচ্ছে যে সাধারণ যাত্রীদের পক্ষে যে তাদের নিরাপত্তার জন্য যে যেগুলো জরুরি প্রয়োজন সেগুলো করার, কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষেরও কিছু গাফিলতি আছে, যারা এইগুলোকে উপেক্ষা করেই কিন্তু ঘাট পারাপারটা করতে পারে। এবং প্রশাসন থেকেও বারংবার এই বিষয় নিয়ে সচেতন করলেও কিন্তু মানুষ অতটা সচেতন না হওয়ার কারণেই কিন্তু বারবার এরকম ঘটনা ঘটছে কাটোয়া। আচ্ছা, কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই ভদ্রলোক যে রিক্সা চালক, যাকে বলছে রিক্সা চালক,
তিনি তো রিক্সা নিয়ে আর নৌকো পার হয়ননি, তিনি তো পার হতে গেছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি কি কোথাও কি মদ্যপ অবস্থায় ছিল এমনটা কথা শোনা যাচ্ছে, যদি একটু খুলে বলো। হ্যাঁ দেখো, আমরা সেরকম ভাবে কিছু জানতে পারিনি, তবে আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে তিনি বল্লপাড়ায় কোনো এক কাজের সূত্রে গেছিলেন এবং সেখান থেকে ফেরার সময় যেটি ঘাটে নৌকাটি লাগান মানে ঘাটে ফেরিঘাটের সঙ্গে যুক্ত হওয়ার আগে কিছুটা গ্যাপ ছিল, সেই গ্যাপে তিনি পা হড়কে পড়ে যায় এবং তার কারণেই এরকম দুর্ঘটনা ঘটে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা জিনিস তোমার কাছে খুব জানতে ইচ্ছা করছে, এই নদী ঘাটের এই ফেরিঘাটের আশেপাশে কি কোনো বালিঘাট আছে? না দেখো, আমাদের ভাগীরথী নদীর যে পারাপারে যে ঘাট ফেরিঘাট, তার আশেপাশে কোনো বালি খাদান বা বালি ঘাটের কোনো নিদর্শন নেই। বিপ্লব, অসংখ্য, তার মানে বডি এখনো পর্যন্ত তার দেহ পাওয়া যায়নি, সুতরাং এই মুহূর্তে তার পরিবারের লোক ভেঙে পড়েছে। পরিবারের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? আসলে বডি না পেলে তো কোনো দাবি করা যাবেই না, মৃত কি মৃত না। আচ্ছা যা হোক, প্রশাসনের তরফ থেকে কি সেইভাবে খুঁজে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, সঙ্গে সঙ্গেই ঘটনার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রশাসন সেই স্পটে পৌঁছে যায় এবং সেখান থেকে কিন্তু কাটোয়া থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সেই ঘটনাস্থলে পৌঁছে বডি তাকে উদ্ধার করার চেষ্টা করে। এখনো পর্যন্ত আমরা যেটা সন্ধ্যে পর্যন্ত জানতে পেরেছি যে উদ্ধার কার্য চালানো গেলেও এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর এরকম ঘটনা ঘটার মূলত কারণ যেটা বোঝা যাচ্ছে যে তিনি যখন সকালবেলায় গেছিলেন সেই সময় তিনি জ্যাকেট পরেছিলেন এবং যার কারণে জলে পড়ে যাওয়াতে সেই জ্যাকেটটা অতিরিক্ত ভারী হয়ে যায় এবং সেই কারণেই তিনি আর জল থেকে উঠতে পারেননি এবং তলিয়ে যায় বলে জানতে পারছি। একদম একদম একদম। আচ্ছা, ঘটনাস্থলে কোনো বিধায়ক, স্থানীয় বিধায়ক বা কোনো রাজনৈতিক দলের কর্মীকে দেখা যায়নি? হ্যাঁ, সে তো ঘটনার যেখানে ঘটেছে সেখানে খুব তাড়াতাড়ি কাটোয়া পৌরসভার যে কাউন্সিলর, ওখানকার কাউন্সিলর, পৌরসভার যে পৌরপ্রধান, তারা কিন্তু ওই ঘাটে উপস্থিত হয়েছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তাদের যে সান্ত্বনা দেওয়ার সেগুলোকে আশ্বাস দিয়েছেন, এই পর্যন্ত জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সোমনকু তোমাকে। দেখো নীলাঞ্জনা, একটা কথা হচ্ছে, এখন না যে কোনো মৃত্যুতে একটা জিনিস ঠিক হয়ে গেছে, সেটা যে স্থানীয় প্রশাসনকে তুমি চটজলদি পেয়ে যাবে। আমরা SIR এর মৃত্যুর পর দেখেছি একের পর আমরা মানুষকে পৌঁছে দিতে দেখেছি, নেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেখানেও নেতাদের এই উপস্থিতি ভীষণ ভালো লাগছে। বাংলার তো এই ছবিটাই চাই। আমার মনে হয় আমরা যদি একটু এরপরে যদি দক্ষিণ 24 পরগনার দিকে তাকাই, তাহলে সেই ছবিটা কিন্তু একটু আলাদা, কারণ দক্ষিণ 24 পরগনা দীর্ঘ 8 দিন ধরে বাঘের তাণ্ডব চলছে। একটু তুমি দক্ষিণ 24 পরগনার খবরটা কি যদি একটু আলোকপাত করো। একটি নয়, দুটি বাঘ পাথর প্রতিমায় জি প্লটে। সপ্তাহ পার, বাঘের আতঙ্ক ঘরবন্দি এলাকার মানুষ। চলছে সচেতনতামূলক মাইক প্রচার। একদম, যেটা বলছিলাম, আপনি হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে তোমাকে বলবো। যেটা বলবো সেটা হচ্ছে পাথর প্রতিমায় বাঘের উৎপাত। আমার মনে হয় এই বিষয়টা প্রথমে যদি আমরা আজকে প্রতিবেদনটা দেখি, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে, তারপরে আমি এই বিষয় নিয়ে আলোচনায় আসছি। দুপুর থেকে মাইক প্রচার শুরু প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট এলাকায়। একটি বাঘের আতঙ্ক কাটতে না কাটতেই দুটি বাঘের আতঙ্ক তাড়া করছে এলাকার মানুষের। এক প্রকার গৃহবন্দী এলাকাবাসী। তাদের সচেতন করতে শুরু হয়ে গেছে গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে সচেতনামূলক মাইক প্রচার। গত প্রায় 8 দিন আগে কুলতুলি মইপিঠে বাঘের আতঙ্ক ছড়ায়। পরের দিন ঠাকুর নদীর অপর পারে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কে প্লট দ্বীপের 1000 বিঘা এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। বন দপ্তরের লোকজন সারা রাত্রি ধরে তোলপাড় চালায় বাঘের খোঁজে। বাঘের পায়ের ছাপ মিললেও দেখা পাওয়া যায়নি বাঘ মামাকে। রাত পেরোবার পরই আবার বিরাট নদীর অপর পারে পাথর প্রতিমায় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় বাঘের আতঙ্ক থাকে 3 দিন। জঙ্গলের লোকালয়ের দিকে পার জাল দিয়ে ঘেরা সহ বাঘ ধরতে ব্যবহার করা হয় ছাগল টোপ দিয়ে একাধিক খাঁচা, কিন্তু চতুর বাঘ কোনো প্রলোভনে পা না দিয়ে হাঁটা শুরু করে প্রায় 14 কিলোমিটার জঙ্গলে পাড়ি দেবার পর
পৌঁছে যায় গোবর্ধনপুর কোস্টাল থানার জি প্লটের ঝঞ্ঝি জঙ্গলে। সেখান থেকে তল্পি তল্পা গুটিয়ে বন দপ্তরের লোকজন পৌঁছে যায় ধঞ্জি জঙ্গল এলাকায়, কিন্তু বন দপ্তরের চোখকে ফাঁকি দিয়ে সীতারামপুরে পৌঁছায়। সেখানে বাঘ তাড়াতে তৎপর শুরু হয়। জঙ্গলের ধারে জাল দিয়ে ঘিরে নৌকাতে মাইক বেঁধে বাজানো হয় বাজনা, নানা রকম গান। হঠাৎ করে আজ সকালে জানান দেয় আরও একটি দুটি বাঘের পায়ের ছাপ মেলে। বন দপ্তর রাত দিন জেগে বাঘ তাড়াতে হিমশিম খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম, তুমি যদি দেখো দক্ষিণ 24 পরগনা 8 দিন হয়ে গেল, শুধু আমরা দেখে যাচ্ছি বাঘের পায়ের ছাপ, বাঘের গতিবিধি শুনে যাচ্ছি, আর এলাকার মানুষ ভয়ে আতঙ্কে তারা বেরোতে পারছে না, ঘরবন্দি হয়ে গেছে। দেখো এই সময়টা ফসল তোলার সময়, মাঠে ফসল রয়েছে, সেখানেও যে শান্তিতে নির্বিঘ্নে মানে শস্য গোলা থেকে শস্য তুলে আনবে এমনটা কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে ভয়। বলছে তো দিনের বেলা কাটতে পারে, দিনের বেলা ধান খেতে যে বাঘ লুকিয়ে থাকবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নেই। সেই জন্য আতঙ্ক কিন্তু সবার মধ্যে রয়েছে। আর এই আতঙ্কের কারণে এখন দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা অঞ্চলের বেশিরভাগ মানুষের ঘর থেকে বেরোনোটাই দায় হয়েছে। আর এই আতঙ্কে স্থানীয় মানুষের জীবন জীবিকার উপর একটা বড় হাত পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার প্রতিনিধি রেবতী মালি। আমি রেবতী মালির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। 8 দিন হয়ে গেল, এ তো বাঘ তো বড্ড ঘোরাচ্ছে। লাস্ট আপডেট কি আছে? পুরো আজকে সার্বিক রিপোর্টটা আমরা তোমার কাছ থেকে প্রথমে নেব। দেখো বিপ্লব দা, যে তোমাকে বলে রেখি, বাঘের আতঙ্কে জি প্লটের মানুষরা এখন ঘরবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছে। কারণ কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে কুলতলিতে বাঘের দেখা মেলে। তারপরে একদিন পরেই একবারে কে প্লট 1000 বিঘাতে তখন বাঘের আতঙ্ক ছড়ায়। সেখানে করার মানুষও তৎপরতার সঙ্গে একবারে বন দপ্তরের কর্মীরা বাঘ ধরার চেষ্টা করে, কিন্তু অনেকবার ছাগলের টোপ ফেলে খানা ফেলেও বাঘ উদ্ধার করা যায়নি। পরবর্তীকালে তার একদিন পরে আবার আতঙ্ক ছড়ায় একবারে সিদননগর রেলপট এলাকায়, যেখানে উপেন্দ্রনগর এলাকায় বাঘ আছে। সেখানে 2 দিন 3 দিন প্রায় বন দপ্তরের মানুষ একবারে কর্মীরা নাজেহাল বাঘ ধরাকে। তারা কখনো মাইক প্রচার করছে, কখনো বা জঙ্গল তারা বেড়া দিয়ে ঘেরছে, মশাল জ্বালছে, বাজি ফাটাচ্ছে। এভাবেই কিন্তু তারা ধরার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই হয়নি। পরে 14 কিলোমিটার পাড়ি দিয়ে বাঘ একবারে গোবর্ধনপুর কোস্টাল থানা, যেখানে জি প্লট এলাকায়, সেখানে বাঘের দেখা, সেখানেও পায়ের চিহ্ন পায়। ফলে সেখানে করার বন দপ্তরের কর্মীরা বিভিন্নভাবে ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা এবং মাইক বাজিয়ে তারা বাঘ তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে দেখা গেছে 1টি নয় 2টি বাঘ। এবং সেখান থেকেই তারা তৎপরতার সঙ্গে আজকের মাইক প্রচার করছে, সতর্ক থাকতে বলছে, যে কোনো মুহূর্তে আতঙ্কের মধ্যে বিপদগ্রস্ত হতে পারে। আজকে দুপুর থেকে প্রায় মাইক প্রচার শুরু হয়েছে। বিপ্লবদা, একদম তুমি যেটা বলছিলে সেটা যে মানে বাঘ, 2টো বাঘ, এখন তো বলতে পারছি বন দপ্তরের লোক 2টো বাঘ ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে সেটা একমাত্র শব্দ হচ্ছে অত্যাধুনিক টেকনোলজির জন্য বলতে পারছে। আজ 8 দিন হয়ে গেল, সেখানকার মানুষের জীবন জীবিকার উপর কতটা প্রভাব পড়েছে? দেখো, জীবন জীবিকার উপরে মানুষের প্রভাব পড়েছে এই সময়টা মানুষের ব্যস্ততার মধ্যে। কারণ এখন মাঠে মোটামুটি ধান চাষ হয়েছে, তারা এখন তোলা নিয়ে ব্যস্ত, কিন্তু তারা ভোরের সময় যে সমস্ত কাজে মানুষ বেরিয়ে যায় তারা আতঙ্কের মধ্যে বেরোতে পারছে না। সন্ধ্যার আগেই তারা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে এবং চাবি তালা দিয়ে। কখনো তাদের আতঙ্ক পাচ্ছে বা তাদের এই রাতের অন্ধকারে বেরোলে কিংবা সকালবেলা অতি কুয়াশায় ভরে বেরোলে যদি তাদের আতঙ্কগ্রস্ত হতে হয়, বিপদগামী হতে হয়, সেই কারণে তারা ঘরবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছে এবং আতঙ্কের মধ্যে। কারণ এই সময়টা ছেলেমেয়েরা যে স্কুল যাওয়া থেকে আরম্ভ করে বা অন্যান্য যে কোনো কাজকর্মে মানুষ এখন বেরোতেও ভয় পাচ্ছে, এবং যে সমস্ত পরিবারগুলো প্রায় একা থাকে তাদের ক্ষেত্রে তারা অসহায় হয়ে পড়েছে। কারণ আতঙ্কটা শুধু বাঘকে নিয়েই আতঙ্ক যেমন ছড়িয়েছে এলাকার মানুষের, তেমন আর একটা আতঙ্ক ছড়িয়েছে কি, যে বাঘকে যতক্ষণ না ধরা হচ্ছে তারা নিশ্চিন্ত ভাবে থাকতে পারছে না বাড়িতে। একদম 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 যেটা দেখা যাচ্ছিল, প্রথমে তো আমরা এক এক জায়গায় এক এক ভাবে বাঘকে দেখতে পেলাম। 8 দিন আগে কুলতলির মইপিঠে বাঘকে দেখা গেছিল, সেখানে তুমি যেটা বলছিলে যে বাঘের পায়ের ছাপ প্রথম কুলপিঠে, তারপর ঠাকুর নদী পেরিয়ে দক্ষিণ পাথর প্রতিমা ক্লে পটে
হাজার বিঘা এলাকায় বাঘের, মানে বাঘকে ঘুরে বেড়াচ্ছে পুরো ওই পাথর প্রতিমা এলাকায়। দেখো বাঘ তো যে কথা বলি, যেটা হচ্ছে কে প্লট হাজার বিঘা এলাকা বা কেএল প্লট সিদ্ধনগর এলাকা, এর অপোজিটে রয়েছে ঠাকুরডা নদী। ঠাকুরডা নদীটা পেরোলেই ধনচি জঙ্গল, যেটাকে বাঘ জঙ্গল বলা হয়, বা যেখানে বেশিরভাগ এই বাঘ থাকে, সেখানেই তারা হঠাৎ করে পেরিয়ে আসে, নদী পেরিয়ে তারা লোকালয়ের মধ্যে প্রবেশ করে। কিন্তু সেক্ষেত্রে বাঘ ধরার চেষ্টা করলেও বনকর্মীরা এখন ব্যর্থতা হচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যবহার করে তারা, যদিও দুটো বাঘ আছে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু যতক্ষণ না বাঘটিকে অন্য জঙ্গলে পারাপার করা হচ্ছে বা তাড়ানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বন দপ্তরের মানুষরা কিন্তু না যান। কিন্তু এক্ষেত্রে এই 8 দিন ধরে যে মানুষের কোনো একটা এলাকা থেকে আর একটা, ধরো এই মইপিট এলাকা থেকে কে প্লট থেকে এল প্লট থেকে একবারে জি প্লট, এই যে এলাকা ভিত্তিক যে বাঘের আতঙ্ক ছড়াচ্ছে, মানুষ কিন্তু সত্যি একটা ক্ষতিগ্রস্তের মধ্যে, এবং এদের জীবন জীবিকার মধ্যে প্রভাব পড়ছে। কারণ এরা জীবিকা নির্বাহ করতে সকাল থেকে বেরিয়ে যেতে হয় মানুষকে, এবং যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে দিন কাটাতো, তাদেরকে জন্য যে সতর্ক বার্তা দিয়েছে যে বাঘ এসে জঙ্গলে যাওয়ার নিষেধাজ্ঞা, তাদের এখন অনাহারেই দিন কাটছে। আর যারা শহরমুখী কাজ করে তাদের তো রাতে ঘরে ফেরাটা একটা বিশাল মানে সঙ্গীন অবস্থা, তাদেরকে দিনের আলোয় ফিরে আসতে হচ্ছে, সেখানে তো জীবিকার উপর প্রেশার পড়ছে। কারণ পাথর প্রতিমার বহু মানুষ আছে যারা শহরে কাজ করতে যায়, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো যে সমস্ত মানুষগুলো রোজ তারা শহরের কাজের ক্ষেত্রে যেতে হয়, তাদেরকে আবার ফিরে আসতে ঠিক রাত হয়, সেক্ষেত্রে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। তাই তারা অনেকে ছুটি নিয়ে কিংবা অনেকে কাজ বন্ধ করে ঘরের মধ্যে আছে, কারণ ফ্যামিলিকে একটা প্রোটেকশন দেওয়ার তাদের একটা ব্যাপার থাকে, সেই তারা বাড়ি থেকে বেরোতেও যেমন ভয় পাচ্ছে এবং কাজের ক্ষেত্রেও তাদের একটা ক্ষতি হচ্ছে। এবং বন দপ্তর থেকে বা পুলিশ প্রশাসন থেকে যে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে, যে নদীতে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যাওয়া নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে শুধু মাছ কাঁকড়া নিষেধাজ্ঞা নয়, সেক্ষেত্রে পর্যটকরা যে আসছে তাদের উপরেও একটা নিষেধাজ্ঞা জারি করছে, যে একবারে গভীর জঙ্গল যেখানে ভয়ের আতঙ্ক রয়েছে এবং সেখানে যাওয়া তাদের নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সময় এই শীতের মরশুমে পর্যটকদের বেশি সুন্দরবন দেখার একটা মানসিকতা থাকে, তারা সেক্ষেত্রে বাধার ক্ষেত্রে অনেক পর্যটকরা কিন্তু তারা আসছে না। তাহলে তুমি বলতে পারছো একদম অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত সুন্দরবনের এই বাঘের আতঙ্কে। দেখো সুন্দরবন একবারে ব্যাঘ্র জঙ্গল দেখার জন্য অনেক পর্যটকরা আসে, কিন্তু এক্ষেত্রে শুধু জীবন জীবিকার উপরে প্রভাব পড়েছে তা নয়, কিন্তু মানুষের আতঙ্কের মধ্যে যে দিনগুলো কাটছে, এই আতঙ্ক থেকে কাটিয়ে ওঠার জন্য মানুষ অনেক রকমের প্রশাসনের তরফ থেকে তৎপরতার সঙ্গে এবং গ্রামবাসীরা মিলে অনেক কিছু চেষ্টা করছে কিন্তু তাড়ানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে সফলতা এখনো পায়নি। তবে কবে এর সফলতা পাবে তাও এখনো পর্যন্ত কনফার্ম জানাতে পারছে না বন দপ্তরের কর্মীরা। এ নিয়ে কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকাবাসী। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। সবচেয়ে বড় কথা এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার আতঙ্ক বাঘের সাথে ঘর করা। রেবতীকে ধন্যবাদ দেব, কারণ 8 দিন ধরে যেমন বনকর্মীরা লেগে রয়েছে, রেবতী আমাদের এই প্রতিনিধি সর্বত্র নজর রেখেছে এই খবরের দিকে। সবচেয়ে বড় কথা, তুমি ভালো করে যদি দেখো, বাঘ কিন্তু কি করছে, বাঘ তার নির্দিষ্ট এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘোড়ার গণ্ডিটা আমরা যেটা দেখছিলাম, যেটা বলছিলাম, শুধু মানে বারবার বন দপ্তর থেকে বারবার কিন্তু এই বাঘকে ধরার জন্য জাল, ক্যামেরা, আমরা যেটা দেখছিলাম খাঁচায় একাধিক, প্রথমে 2টো খাঁচা, তারপরে 4টে খাঁচা, 4টে খাতাতে ছাগলের টোপ দিয়ে দেখা হয়েছে যদি বাঘ সেখানে আসে, কিন্তু বাঘ কিন্তু ধরা দেয়নি টোপে, মানে অর্থাৎ বন দপ্তরের ফাঁদে পা দেয়নি। যেটা বারবার রেবতী বলছিল যে খুব যে নদী পেরিয়ে যে অঞ্চলটা বাঘেদের এলাকা, যেখানে বাঘেদের বাস, সেই জি প্লটের যে হাজার জায়গা বলছে, সেইখান থেকে বাঘরা কিন্তু নদী পেরিয়ে চলে আসছে। তার মানে কোথাও আরেকটা গিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে বাঘেদের কি খাবারের অভাব? এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। আমরা এবার পরবর্তী খবরে থাকবো। বাঘের আতঙ্ক তো থাকলো, আমি জানি আপনারা অন্তত সেই আতঙ্কে নেই, কিন্তু এর পরের খবরটা খুব ইন্টারেস্টিং, নীলাঞ্জনা বলবে সেটা। মালদায় ফেসবুক লাইভ করে আত্মঘাতী কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যুকে ঘিরে সামনে এলো নতুন মোড়। মৃত দুর্লভ সাহার স্ত্রীর সরাসরি খুনের অভিযোগ তুলেন আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। প্রেমের ফাঁদ,
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ফাঁসের হুমকি এবং 15 লক্ষ টাকার দাবি, এই মতো বিস্ফোরক তথ্য সামনে আসছে চাঞ্চল্য এলাকা জুড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তই নেমেছে পুলিশ। তুমি এই সম্পর্কে কি বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে যারা মারা গেছে, মানে যে মারা গেছে সে একজন সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার আর কি। তাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাদের জীবন জীবিকা। সেইখানে যেটা জানতে পাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারের সঙ্গে আরেকটি মহিলায় সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। অবৈধ, আমি বৈধ সেটা বলবো না, সেটা কারণ সেটা আমার কাছে প্রমাণ নেই, আমি এটা বলতে পারি না। তবে যেটা অভিযোগ করছে, তার বাড়ির লোক অভিযোগ করছে, ব্ল্যাকমেলিং এর অভিযোগ করছে, যে ব্ল্যাকমেলিং করার কারণে তার উপর তার মানসিক চাপ পড়েছে। এবং যেটা দাবি করছে, তার স্ত্রী দাবি করছে যে 15 লক্ষ টাকার মতো তার কাছে দাবি করা হয়েছে। না হলে তার কাছে এমন কিছু ছবি আছে যে ছবি সামনে আনলে তার ভাবমূর্তি নষ্ট হবে এবং সে অনেকটা যন্ত্রণা, মানে ভাবমূর্তি নষ্ট হবে, মানে তার রুজি রোজগারের উপর চাপ পড়বে। আমার মনে হয় এই মুহূর্তে আগে প্রতিবেদনটা দেখে নেব। ফেসবুক লাইভে আত্মহত্যা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে মালদায় চাঞ্চল্য। হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিকাতলার কন্টেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার রহস্য মৃত্যুকে ঘিরে সামনে এলো নতুন মোড়। দুর্লভের স্ত্রী মৌসুমী সাহার অভিযোগ, আরেকটি মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে প্রেমের সম্পর্কেই তৈরি হয়েছিল নিয়মিত অশান্তি। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দাবি করা হয়েছিল 15 লক্ষ টাকা। মৃত্যুর আগের রাতেও এই নিয়ে স্বামী তাকে সব জানিয়েছিলেন বলে দাবি তার। অভিযোগ হচ্ছে যে আমার হাজব্যান্ড দুর্লভ সাহা, ঠিক আছে, ওর স্ত্রী আমি। তো আমার হাজব্যান্ডের প্রায় 1 বছরের নাগাদের মতো ওই সালমা সরকার, হবিনগরে বাড়ি, তার সাথে একটা সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি অনেক দিন আগেই। যার জন্য আমি চাঁচল থানায় 2 মাস আগে কমপ্লেন করেছিলাম। থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজব্যান্ডকেও ডাকা হয়েছিল। বিশাল গন্ডগোল হয়েছিল থানার ভেতরে, সবাই জানে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও আমি যেগুলো পেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম, সবাইকে জানিয়েছিলাম। এবার কিছুদিন ধরে প্রায় 1 মাস নাগাদ আমার হাজব্যান্ড নিজের ভুলটা বুঝতে পেরে আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিল, খরচ দিচ্ছিল, আসা যাওয়া করছিল, নর্মাল হয়ে গেছিল সম্পর্কটা। এটাও বলেছিল যে চাঁচলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে। সেটা সালমা সরকার মেনে নিতে পারছিল না, ঠিক আছে। মেনে না নিতে পেরে ও এই কিছুদিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল যে আমার। পরিবারের দাবি, দাম্পত্য কলহের মাঝেও ইদানিং দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। মেয়ের সঙ্গেও সময় কাটাতো দুর্লভ, আর তাতেই নাকি আপত্তি ছিল মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের। শুধু তাই নয়, অভিযোগ এর আগেও একাধিক যুবককে এইভাবে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে টাকা আদায় করেছে এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। এই ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিপ্লবদা, আপনি তো দেখলেন প্রতিবেদন। এখানে যে বলছে যে 15 লক্ষ টাকার দাবি করেছে, তো 15 লক্ষ টাকার দাবি করে তারপরে এই যে ছবি ভিডিও আছে এগুলো ফাঁস করে দেওয়ার একটা কথা বলেছে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। তো এই যে তারপরে এই যে আত্মঘাতী, এই যে যুবকের আত্মঘাতী, এই সম্পর্কে তুমি কি বলবে? একদম একটা কথা বলি তোমাকে নীলাঞ্জনা, সেটা হচ্ছে দেখো, যে সোশ্যাল মিডিয়া এই ঘটনাটা কিন্তু 6 তারিখের ঘটনা। এই ছবিটা তারপরে পরবর্তীকালে ভাইরাল হয়, মানুষ জানতে পারে আর কি। এবং এই ঘটনার যদিও এই ঘটনার পর যখন সালমা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সালমা সরকার সেও একজন ক্রিয়েটার আর কি, তার বিরুদ্ধে অভিযোগ করছে। অভিযোগের কারণ হচ্ছে যে তাকে ব্ল্যাকমেলিং, সালমা ক্রিয়েটার ব্ল্যাকমেলিং করছেন যে এই যে যিনি সুইসাইড করলেন তাকে ব্ল্যাকমেলিং করছেন, কারণ তারা দুজনে মিলে এমন কিছু অন্তরঙ্গ মুহূর্ত ছিল যে মুহূর্তের ছবি ভাস করে দেবে
তাতে তার সামাজিক সম্মান নষ্ট হবে এবং যে ক্রিয়েটার হিসাবে তার যে একটা সুনাম সেটা নষ্ট হবে, এমনটা ভয় দেখিয়ে তার কাছে 15 লক্ষ টাকা দাবি করে। এই অভিযোগটা আমাদের না, এই অভিযোগটা হচ্ছে যিনি মারা গেছেন তার স্ত্রীর অভিযোগ। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সেইভাবেই স্থানীয় থানায় একটা ডায়েরি হয়েছে। কিন্তু তুমি যাই বলো, আত্মহত্যা করা এটা একটা অপরাধ, কিন্তু তার থেকেও বড় কথা এই ভিডিও ছবি করে আত্মহত্যা করা, এটা সমাজ মাধ্যমে অন্যরকম একটা প্রভাব ফেলে। এটাও একটা সামাজিক অপরাধের মধ্যে পড়ে। তা আমি চেষ্টা করব, যদি আমাদের যিনি প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি আছে, আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তারপরে একটা কথা বিপ্লব দা, ভিডিওতে যখন উনি লাইভে আসছেন তখন উনি একটা কথা বলছেন কি, আমি মরছি কিনা সেটা দেখার জন্য আমি ভিডিও অন করে আমি করছি। এটা কি বলবেন, আপনি কি বলবেন? চ্যালেঞ্জ করা, মৃত্যুটাকে চ্যালেঞ্জ করা, এটা কি? ছবিটা দেখেছো, তার আগের মুহূর্তে সে বলছে যে আমি মরছি, এটা সুনিশ্চিত হওয়াটার জন্যই ভিডিও করছি এবং এই ভিডিওটাই একটা বড় সাক্ষী থাকবে তার মৃত্যুর। ব্যাপারটা উনি এটাও বলেছেন যে আমি মরছি কিনা সেটা দেখছে, মানে মরাটাকে চ্যালেঞ্জ করছে, মানে সেও মরাটাকে মৃত্যুটাকে চ্যালেঞ্জ করছে। সোশ্যাল মিডিয়া ভালো, কিন্তু এই যে ছবি, এই ছবিটা দেখো, এই ছবিটা আগামী দিনে এই সমাজে প্রভাব পড়বে। কার গেল, তার স্ত্রী আজকে চোখের জল ফেলছে, তার পরিবার আজকে চোখের জল ফেলছে। হ্যাঁ, তার সেই কন্টেন্ট ক্রিয়েটর, এটাই যদি তার বাচ্চা আছে, তুমি ছোট্ট বাচ্চা আছে, তার মানে এটা টোটালি যদি দেখো যে তার পরিবারের উপর একটা বড় এফেক্ট পড়বে, তাহলে এই পরিবারের উপরে সম্পূর্ণ এফেক্ট পড়ে এই ধরনের কাজকে সমর্থন করা তো উচিত নয় সামাজিকভাবে। আমার মনে হয় পুলিশ, যদি হরিশ্চন্দ্রপুর পুলিশের তদন্ত করছে, আশা করছি পুলিশ এই তদন্তে সুরাহা করবে এবং সুরাহার পরে উল্লেখযোগ্যভাবে যারা এই ঘটনার সঙ্গে দোষী, যদি কেউ দোষী হয় তবে তার শাস্তি হবে, এটা আশা করাই যেতে পারে। তবে এটাও নিরঞ্জনা বলে রাখি, আজকে আমাদের একদম ঘড়ির কাঁটা একদম টান শেষ টাইম, আর আমাদের কাছে সেইভাবে সময় নেই আর কি বলতে গেলে, কারণ আমরা চাইছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে, কিন্তু আর কথা বলা গেল না, কারণ আমাদের মানে ঘড়ির কাঁটা একদম শেষ মুহূর্তে, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতেই হবে। দর্শকদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি যে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এক্সপ্রেস লাইভ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।